বাংলাদেশ ১৯৮ রানে অল আউট। অস্ট্রেলিয়া দিনের খেলা শেষ করেছে ১ উইকেটে ৯৬ রানে। এমনটা যদি হতো সেটাই স্বাভাবিক, কিন্তু না। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর যে খেলতে গেল বাংলাদেশ টেস্ট সিরিজ, সেইখানে ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্কোরটা উল্টা। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ অল আউট করে দিয়েছে ১৯৮ রানে এবং দিনের খেলা আমরা শেষ করেছি ১ উইকেটে ৯৬ রানে, অর্থাৎ ১০২ রানে আমরা পিছিয়ে আছি মাত্র। হাতে আছে আমাদের ৯ উইকেট। টেস্ট ক্রিকেটে এই ২৬ বছরে বাংলাদেশের সবচেয়ে ভালো দিনগুলোর একটা কি আজকে গেল না? দেখুন, এই অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের একটা ভালো দিন রয়েছে। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে শেষ পর্যন্ত আমরা ৩ উইকেটে খুবই ট্রাজিকভাবে হেরে গিয়েছিলাম, কিন্তু প্রথম দিনটা যে আমরা শেষ করেছিলাম ৫ উইকেটে ৩৫৫ রানে। আমাদের শাহরিয়ার নাফিজ অসাধারণ একটা সেঞ্চুরি করেছিলেন। হাবিবুল বাশার সুমন ভাই ৭৬ রানের একটা ইনিংস খেলেছিলেন। রাজিন সালে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন, কিন্তু সেটা ছিল শুধু ব্যাটে আধিপত্য। আর আজকের দিনটা দেখেন, ব্যাটে বলে দুই দিক থেকেই তো বাংলাদেশ আধিপত্য করেছে। এই টেস্ট ম্যাচ কত দিনে গড়াবে? ৫ দিন যাবে, ২ দিনে নাকি ৩ দিনে শেষ হবে? ৫ দিনে তো যাবেই না, এরকম অনেক আলোচনা তো অস্ট্রেলিয়ার গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছিল। এবং সেখানে আমাদেরও কন্ট্রিবিউশন রয়েছে যে জিম্বাবুয়ের সঙ্গে লাস্ট টেস্টটাতে আমরা ইনিংস ব্যবধানে হেরে গেছিলাম, অস্ট্রেলিয়ার সঙ্গে কিভাবে কি পারবো। কিন্তু প্রথম দিনটা অন্তত পক্ষে নাজমুল হোসেন শান্তর দল চোখে চোখ রেখে লড়াই শুধুমাত্র করেনি। এই প্রথম দিনটা অ্যাবসলুটলি বাংলাদেশের ৩টা সেশনই বাংলাদেশ ডমিনেট করেছে, যেটা গতকালকে আসলে কেউ কি আমরা ভাবতে পেরেছিলাম এত ভালো একটা দিন যাবে বাংলাদেশের? এতটা কি ভাবা গিয়েছিল? কিভাবে এই দিনটা গেল, এখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, অনেক আলোচনার জায়গা তো রয়েছে। এই সবকিছু মিলে একটু আলোচনাটা করতে চাই। ধরেন আমি যদি একদম শেষ থেকে শুরু করি, আজকের দিনের যখন ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে অল আউট করেছি, এইটা বাংলাদেশের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়াকে এর আগে আমরা সর্বনিম্ন অল আউট করেছিলাম ২১৭ রানে, সেটা ২০১৭ সিরিজে মিরপুরে ওই যে স্পিনারদের ট্র্যাক বানিয়ে বদ্ধভূমি বানিয়ে আমরা সেটা করছি। ফলে সেই জায়গায় অবশ্যই আমাদের বোলারদের তো ক্রেডিট রয়েছেই, কিন্তু ওইখানটার পিচটার আলোচনা এখনো সবসময় সামনে আসে। এইবার সেটা তো বলার উপায় নেই। এইবার তো অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, স্পোর্টিং উইকেটে খেলা, এবং সেইখানে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স তিনি টস জিতে আগে যে নিজেরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশকে কি একটু খাটো করে দেখেছিলেন? আচ্ছা, এই অংশটা তো পরে আসে, আমি শেষের অংশটার কথা বলছিলাম। যখন তাদের ১৯৮ রানে অল আউট করে দিয়েছি সর্বনিম্ন রানে, তারপরে আসলে বাংলাদেশ কেমন ব্যাটিং করে তার উপরে দিনটা নির্ভর করতো। ধরেন হচ্ছে কি, আমরাও যদি যাচ্ছে তাই ব্যাটিং করতাম, তখন দিন শেষে যে হিসাবটা একটা সমানে সমান জায়গায় চলে আসতে পারতো। আর যখন প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৫৪ রানে অল আউট হওয়ার স্মৃতিটা এই তরতাজা কয়েকদিন আগের ঘটনা অস্ট্রেলিয়াতে গিয়ে, ফলে আমাদের ব্যাটসম্যানরা কিভাবে রিয়াক্ট করে সেটা দেখার ছিল। আমাদের ব্যাটসম্যানরা ব্রিলিয়ান্টলি রিয়াক্ট করেছেন। তানজিদ হাসান তামিম এই জায়গাটাতে একটু লাকি ইন এ সেন্স যে হচ্ছে কি তিনি ০ রানে আউট হয়ে যেতে পারতেন। তার ক্যাচটা নাথান লায়ন ফেলে দিয়েছে পয়েন্ট থেকে কাভারে দৌড়ে গিয়ে, এটা আমি বলবো রিলেটিভলি ইজি ক্যাচই, আসলে তিনি ধরতে পারেননি। দেন এগেন তানজিদ তামিম এটা আবার ভাগ্যটা একটু ফিরেও পেয়েছেন, কেননা তিনি নিজে ২ রানের সময় যে স্টিভেন স্মিথের ক্যাচ ছেড়েছিলেন, সেই স্মিথ ৭১ রান করেছিলেন। ফলে এই লাখটা আবার ওইভাবে যদি বলি ডিউ তানজিদ তামিমের ক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে, এবং সেটা থেকে তিনি কাজে লাগিয়েছেন। সাদমানের সঙ্গে ওপেনিং পার্টনারশিপটা ৮ ওভার কাটিয়ে দিয়েছেন। ৩৬ রান হওয়ার পর সেই ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয়েছে। সাদমান যখন আউট হলেন, লিডিং এ যে তিনি ওই পয়েন্টে লায়নের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন। বাহাতি বোলারদের মধ্যে টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে সবচেয়ে বেশি উইকেট এই উইকেটের মাধ্যমে হয়ে গেল মিচেল স্টার্কের ৪৩৪ উইকেট। রঙ্গনা হেরাত শ্রীলঙ্কার বাহাতি স্পিনার, তার ৪৩৩ উইকেট ছিল। আর কোনো বিপদ আমরা হতে দেইনি। দিনের বাকি সময়টা আমরা নির্বিঘ্নে পার করে দিয়েছি। তানজিদ হাসান তামিম এবং মমিনুল হক তাদের অবিচ্ছিন্ন ৬০ রানের পার্টনারশিপ, তানজিদ ৩২ রানে নট আউট, মমিনুল ৩৫ রানে নট আউট। ফলে এটা আসলে সত্যিকার অর্থেই একদিন স্বপ্নের দিন, এরকম একটা দিন আমরা টেস্ট ক্রিকেটে কাটিয়েছি। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অল আউট করে দিয়ে আমরা ১ উইকেটে ৯৬ রানে প্রথম দিনের খেলাটা শেষ করে। ডেফিনেটলি টেস্ট ক্রিকেট তো আর একদিনেই তো রেজাল্ট হয়েছে না, তাহলে আর ৫ দিনের টেস্ট কেন? কিন্তু প্রথম দিনটা বাংলাদেশের, পুরোপুরি বাংলাদেশের, এবং সেইটার শুরুটা আমরা করেছি হচ্ছে গিয়ে ওই যে আমাদের দিনটা বাংলাদেশে, তাতে হাসান মাহমুদের অবদানটা সবচেয়ে বেশি। হাসান মাহমুদ বাংলাদেশের পেস বোলার, যিনি এই টেস্টে হচ্ছে গিয়ে নাহিদ রানা যে নাই, এই টেস্টের বিল্ড আপে, এই পুরো সিরিজটার বিল্ড আপে আমাদের আক্ষেপের বড় জায়গা সেটা। এরকম একজন এক্সপ্রেস বোলারকে আমরা মিস করছি এই সিরিজটাতে, কিন্তু প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে সেইটার কথা কিভাবে বলবেন? যেইভাবে স্টেপ আপ করলেন হাসান মাহমুদ, সেটা আসলে অ্যামেজিং। দেশের বাইরে এর আগেও তার ২ বার ৫ উইকেট রয়েছে, এইবার তিনি ক্যারিয়ার সেরা বোলিং করলেন, ৬ উইকেট পেয়েছেন তিনি ৫৫ রানে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম কোনো বাংলাদেশি বোলার হিসেবে যে কোনো ফরম্যাট মিলিয়ে ৫ উইকেট তিনি পেলেন। টেস্টে ৩ উইকেট মাশরাফির ছিল,
ওয়ানডেতে রুবেলের 4 উইকেট ছিল, টি-20তে তাসকিনের 4 উইকেট ছিল। প্রথম 5 উইকেট পাওয়া বোলার হাসান মাহমুদ হলেন এবং সেইটাও কিভাবে দেখেন, ইনিংসের শুরুটাও তিনি করেছেন, ইনিংসের শেষটাও তিনি করেছেন এবং মাঝের অংশ তার পেস ট্রায়ার বাকি দুইজন তাসকিন এবং ইবাদত মাঝের কাজটা সেরেছেন কিভাবে। বলছিলাম যে অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম ঘন্টা তারা নির্বিঘ্নেই পার করে দিয়েছিল। তারপর পরপর 2 ওভারে এই হাসান মাহমুদ 2 ওপেনারকে আউট করে দিলেন। জ্যাক ওয়েদারল তিনি কিপার লিটনের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এবং নেক্সট ওভারটাতে ট্রাভিস হেড তিনি হচ্ছে গিয়ে প্লেড অন হয়ে ব্যাটার ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে তিনি আউট হয়ে গেছেন। এই যে ডাবল ব্রেক থ্রু হাসান মাহমুদ দিলেন প্রথম ঘন্টাতে উইকেট না পাওয়ার পর, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে গিয়ে আমরা লাঞ্চের আগে আরো 2টা উইকেট পেয়েছি। মার্নাস লাবুসেনকে আউট করেছেন, স্লিপে ক্যাচ দিয়েছেন ইবাদত হোসেনের বলে। আর তাসকিন আহমেদ যখন লাঞ্চের আগে শেষ বলটাতে তিনি ক্যামেরুন গ্রিনকে আউট করলেন, শর্ট মিড উইকেটে শার্প একটা ক্যাচ ধরেছেন মুশফিকুর রহিম, 4 উইকেটে 74 অস্ট্রেলিয়ার স্কোর এবং সেটা আরো খারাপ হতে পারতো। খারাপ করতে পারতো দুইটা অকেশনে বেঁচে গিয়েছেন স্টিভেন স্মিথ, যিনি 2 রানে ছিলেন তখন স্লিপে তার ক্যাচটা ফেলেছেন তানজিদ হাসান তামিম এবং তিনি যখন 7 রানে তখনও কিন্তু মনে তো হয়েছিল ভাই আউট, মানে আম্পায়ার আউট দেন নাই কট বিহাইন্ডের অ্যাপিলে, কিন্তু যখন বাংলাদেশ রিভিউ নিয়েছে সাথে সাথে স্টিভেন স্মিথ কিন্তু প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেছিলেন, কিন্তু তিনি আবার একটা সেন্স করতে পারলেন কি বুঝে যে না একটু দেখছে টেকছে তাহলে একটু হয়তো বা চান্স রয়েছে এবং দেখা গেল যে বলটা আসলে তার ব্যাটে লাগে নাই। কিভাবে লাগলো না, মানে সাউন্ড টাউন শুনে রিয়াকশন দেখে বাংলাদেশের বোলার ফিল্ডারদের ইভেন স্টিভেন স্মিথ ব্যাটসম্যানের রিয়াকশন দেখে মনে হয়েছিল সেটাও যাই হোক। প্রযুক্তি অনেক কিছুই তো আমাদেরকে দেয় সঠিক, কিন্তু সবসময় যে সবকিছু সঠিক দেয় তা না, বাট স্টিল ওইটার পরেও বাংলাদেশের ফার্স্ট সেশনটা পুরোপুরি বাংলাদেশের, সেকেন্ড সেশনটাও বাংলাদেশের কারণে এই সেশনেও বাংলাদেশ 4টা উইকেট তুলে নিয়েছে এবং সেইখানটাতে সেকেন্ড সেশনটাও ফার্স্ট সেশনের মতো। ফার্স্ট আওয়ারটা একটা রিবিল্ডিং জব করেছে অস্ট্রেলিয়া, তাদের অ্যালেক্স ক্যারি এবং স্টিভেন স্মিথের পার্টনারশিপ 50 পেরিয়ে গেছে, 55 রান হয়ে গেছে, ড্রিঙ্কস ব্রেকে চলে গিয়েছে। মনে হয়েছিল যে না বাংলাদেশ যে শুরুটা ভালো করেছিল সেটাকে হয়তো বা বাংলাদেশ আর কন্টিনিউ করতে পারছে না, কিন্তু ওই ড্রিঙ্কস ব্রেকের পর আবার দুর্দান্ত রূপে বাংলাদেশ ওই কনসিস্টেন্টলি একই লাইন লেন্থে যে বোলিং করে দেওয়া, একই সঙ্গে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বোলারদের যেভাবে ইউজ করেছেন সেটাকে আসলে ইউজ ক্রেডিট দিতে হবে। ড্রিঙ্কস ব্রেকের পরে প্রথম বলটাই এই জায়গাটাতে বোল্ড হয়ে গেলেন, ইবাদতের বলটাতে অ্যালেক্স ক্যারি ব্যাটারি ইনসাইডে এই যে লেগে এই উইকেটটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, কেননা অস্ট্রেলিয়া তখন একটা পুরোপুরি ইনিংসটা রিবিল্ড করার ফেজটাতে ছিল এবং বাউ ওয়েবস্টারকে অসাধারণ একটা ডেলিভারিতে যখন বোল করলেন তাসকিন আহমেদ, অস্ট্রেলিয়া কিন্তু ওই সময়টাতে গিয়ে মনে হচ্ছিল যে আবার তারা মানে স্টিভেন স্মিথকে সরাতে পারলেই বাংলাদেশ ম্যাচে ডমিনেট করবে এবং সেই শেষ কাজটুকু করেছেন আবার সেই হাসান মাহমুদ। শুরুতে যিনি 2 উইকেট নিয়েছিলেন শেষে তিনি আবার 4টা উইকেট নিলেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ এবং হচ্ছে নাথান লায়নের উইকেটে ইনিংসটা তিনি মুড়ে দিয়েছেন। স্টিভেন স্মিথ 71 রান করেছেন, এরপরে তিনি 9th ব্যাটসম্যান হিসেবে তেরুফুরে মারতে গিয়ে রান বাড়ানোর চেষ্টায় সেইখানটাতে তিনি হাসান মাহমুদের বলটাতেই তিনি আউট হয়ে গিয়েছেন সহজ ক্যাচ দিয়ে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দিয়েছে। এখন দেখেন বাংলাদেশ 198 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করেছে, টসে হেরে আমরা বোলিং পেয়েছি সেই জায়গাটাতে, তারপরে আমরা দিনের খেলা ব্যাটিং এ শেষ করেছি 1 উইকেটে 96 রানে, 102 রানে মাত্র আমরা পিছিয়ে রয়েছি। এইটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্বপ্নের দিন বলবেন না তো কোনটাকে বলবেন? আমি আগে যেটা বলছিলাম যে টেস্ট ম্যাচ একদিনে জেতা যায় না, কিন্তু দিনটা জেতা যায়। এই প্রথম দিনটা বাংলাদেশ আমরা প্রবলভাবে জিতেছি এবং সেইটার কন্টিনিউশন সেকেন্ড দিন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বোলিং ফিল্ডিংটা যে আজকে আমাদের একদম টপ নোচ হয়েছে সেটা আমি বলবো না, কিছু এক্সট্রা রান টানও দিয়েছে, একটা ক্যাচও ড্রপ হয়েছে, কিন্তু স্পেশালি আমাদের বোলিং এফোর্ট সেইটাকে আমরা ধরে রেখেছি আমাদের ব্যাটিং এফোর্টটাতে। ফার্স্ট ডেটাকে এখন যদি আমরা সেকেন্ড ডেতে ধরে রাখতে পারি, ইউ নেভার নো, আরো বড় কোনো স্বপ্নের দিকে হয়তো বা বাংলাদেশ চলে যেতে পারে। কিন্তু টেস্ট ক্রিকেট তো অস্ট্রেলিয়া মাটিতে খেলে তো তারা আসলে প্রবলভাবেই কামব্যাক করতে চাইবে। সেই ঝড় সামাল দিয়ে সেকেন্ড ডেতে বাংলাদেশ কতটা কি করতে পারে সেক্ষেত্রেই হয়তোবা এই টেস্ট ম্যাচে আমি এখনো অত বড় স্বপ্নের কথা বলছি না, বলতে চাই না। টেস্ট ম্যাচের একটা দিন মাত্র গিয়েছে, কিন্তু তারপরে গিয়ে আমরা সেকেন্ড ডে শেষে হয়তোবা সেই জায়গাটাতে যেতে পারবো। তাহলে এই প্রথম দিনটা যে গেল সেই প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটাকে বলবেন? হাসান মাহমুদ 6 উইকেট পেয়েছেন, ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ছেড়ে বোলিং করেছেন, ফ্যান্টাস্টিক। বাংলাদেশের 3 পেসার মিলে 10 উইকেট পেয়েছে। টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো 2024-এ পাকিস্তানের এগেইনস্টে রাওয়ালপিন্ডিতে সেটা হচ্ছিল ফ্যান্টাস্টিক। সব ঠিক আছে, কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মোমেন্ট মনে হয়, সত্যিকার অর্থে মোমেন্ট অফ দ্য ডে মনে হয় অ্যালেক্স ক্যারির উইকেটটা।
কেন অস্ট্রেলিয়া ফার্স্ট সেশনে ৪ উইকেট হারানোর পরও সেকেন্ড সেশনের ফার্স্ট আওয়ারটা কাটিয়ে দিয়েছিল। তারা পুরোপুরি ইনিংসটা রিবিল করছিল স্টিভেন স্মিথ এবং অ্যালেক্স ক্যারির পার্টনারশিপ, এবং সেই সময়টাতে ড্রিংকসটা হলো, ড্রিংকসের পর প্রথম ডেলিভারিতে তাই ইবাদ হচ্ছে ক্যারিকে আউট করে দিলেন। আমি মনে করি ম্যাচের মোমেন্টামটা তখন আরও একবার বাংলাদেশের দিকে চলে এসেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার সাথে সামান্যতম ছাড় দেওয়ার কোনো সুযোগ আসলে নাই, এটা লাস্ট উইকেটে গিয়েও নাই। সো বাংলাদেশ সেটা দেয়নি, এবং ওই জায়গাটাতে মোমেন্টামটা আবার নিজেদের দিকে নিয়ে আসার জন্য আমি মনে করি যে হাসান মাহমুদ সেই ৬ উইকেট সত্ত্বেও ইবাদতের এই উইকেটটা অ্যালেক্স ক্যারির, সেইটাই এই প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে। আর প্রথম দিনের প্রতিটা মোমেন্টই আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আসলে বারবার 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 জাবর কেটে দেখার মতো, একেবারে রিওয়াইন্ড করে দেখার মতো একটা দিন গেল। দ্বিতীয় দিন কি এই ধারাবাহিকতা নাজমুল হোসেন শান্তর দল দেখাতে পারবে আবারও? তাহলে হয়তো আমরা ওই বড় স্বপ্নের কথা বলতে পারবো।